হ্যাঁ মহারাজ, আপনি বারবারই বললেন যে এই যে প্রশ্নটা ছিল যে প্রিয়জনের কাছ থেকে প্রত্যাশা করব না, আমরাই দেবো তাদেরকে, এবং সর্বোপরি আমরা সবার ভালো চাইবো, ভালো করার চেষ্টা করব। তো এই ভালো করতে গিয়ে অনেক সময় এরকম দেখা যায় যে তারা ভালো করতে চাইছে, সে বুঝছে না, সে ভাবছে সে আমার ক্ষতি করতে চাইছে, আমি জানি আমি তার ভালো করতে চাইছি। অর্থাৎ কখনো কি এমন প্রসঙ্গ এসে যায় না যে আমি তাকে খুশি করতে চাইছি, তো এই খুশি করতে না চাওয়ার ব্যাপারটাই একটি প্রশ্ন যে মন আর মুখ এক করব কিভাবে। ভালো প্রশ্ন এটি। তারপরের প্রশ্নটি আরো কঠিন, সেটা পরে আসবো। প্রথমে বলি যে আমি কি করে বুঝবো যে আমি তাকে ভালো করতে চাইছি কিন্তু সে ভুল বুঝছে। দেখো এখানে মজা আছে। মজাটা হচ্ছে এই যে আমি ভালো করতে চাইছি সেটা যদি আমি ঠিক ঠিক বুঝি, তার সঙ্গে সঙ্গে সেই একই মন বুঝছে যে সে ভুল বুঝছে, অর্থাৎ কিনা আমার মন একটা নজর করছিল যে সে এটা কিভাবে নিচ্ছে। আমার এই এক্সপেকটেশনটা ছিল, এটা স্থূল এক্সপেকটেশন নয়, সূক্ষ্ম এক্সপেকটেশন, যে সে যেন বোঝে যে আমি তার ভালো করতে চাইছি। আমি চাইছি না যে আমি একটা ক্যাডবেরি দিলাম আমাকে একটা টফি দিক, সেটা হয়তো চাইছি না, কিন্তু সূক্ষ্ম টফি চাইছি যে আমি যে ওকে দিলাম সে যে ওটা বুঝছে, তো he must be feeling congratulated, he must be feeling that he is indebted, সে ঋণী হয়ে পড়ছে, অর্থাৎ কিনা সে কৃতজ্ঞ হতে বাধ্য হচ্ছে, বা কিনা সে বুঝছে হ্যাঁ ছেলেটি খুব ভালো। এই যে অন্যের গুডনেসকে রেকগনাইজ করার যে রিফ্লেক্স, সেটাকে আমি এক্সপেক্ট করছি, অর্থাৎ কিনা আমি নিজের ক্ষেত্রে কিন্তু নিঃস্বার্থ হতে পারিনি, ভিতরে ভিতরে যেটা আমরা বলি মান চাইছি। আমি না হয় বস্তু চাইছি না, কিন্তু মান চাইছি, মান চাইছি। মান না পেলে আমার সেই দেওয়ার যে ক্ষমতা বা ইচ্ছা সেটা কমে যেতে পারে, অর্থাৎ কিনা আমি এখনো ঠিক দাতা হয়ে উঠতে পারিনি। প্রথমবার গেছি, আমি চকলেটটা ফেরত চাইছি না, সাধারণ লোক চকলেটের ফেরত আর টফি চায়, আমি টফিটা চাইলাম না, কিন্তু আমি ভিতরে ভিতরে মান চাইলাম। এটা হচ্ছে পরবর্তী পদক্ষেপ। যারা দাতা হতো এই জন্যই বলা হচ্ছে এটা কি সাধনা, যে এটা দুম করে হয়ে যাবে এমনটা নয়, এর বাধাগুলি এখানেই আসবে। এবার আমরা বলি, সেজন্য স্বামীজি বলছেন, দেখো আমরা আবার এই কবিতার চলে আসবো, কত সুন্দর কথা। দাও দাও যে বা ফিরে চায় তার সিন্ধু বিন্দু হয়ে যান। দেখো ফিরে চায়ের কথা বলা হয়েছে, ফিরে চাওয়া মানে ওই মেবি এ চকলেট, মেবি এ রেকগনিশন, মেবি এ কনগ্রাচুলেশন, মেবি a sense of gratitude, এগুলো আমরা চেয়ে বসেছি, ভিতরে ভিতরে চাইছি, কিন্তু আগে থেকে প্ল্যান করিনি। কিন্তু বলা হচ্ছে এমনি দাও, দাও দাও যদি থাকে হৃদয়ে সম্বল। তোমার যদি সত্যি সম্বল থাকে হৃদয়ে না, জাস্ট গিভ ইট and never look back. এই never look back হচ্ছে সিক্রেট সেকেন্ড স্টেজ of becoming successful in leading a wonderful life. তখন বলবে কি, তাহলে তো মহারাজ কোনো সম্পর্কই রইল না, আমি দিয়ে হাঁটা দিলাম। না, দিয়ে হাঁটা দিতে পারবে না। এই গুণটা অর্জন করতে গেলে দিয়ে হাঁটা দিতে পারবে না। তো তার আগে অনেক বড় হতে, যে আগে বড় হয়ে যেতে হবে। দাতা মানে সে সম্পদ আছে যদি থাকে হৃদয়ে সম্বল, বলছেন না, প্রেম সুন্দরীতে বিদ্যমান, এসব কথা সুন্দর। সখার প্রতি কবিতাটি স্বামীজির একটি অত্যন্ত সমর্থ কবিতার মধ্যে একটি বলে আমাদের মনে হয়, এবং তাতে স্বামীজির যে বলার কথা সেটি একদম একটি কাছের বন্ধুকে ডেকে কথা বলার যে অসাধারণ সংলাপ তাতে আছে। তার মধ্যে প্রভূত পরিমাণে আধ্যাত্মিক জিনিস আছে, যেগুলি আমাদের সব বেদ উপনিষদেও ঠিক মতো পাওয়া যায় না, এত বড় জিনিস আছে ওখানে। কিন্তু সাধারণ নরেন্দ্র সুন্দর ছোট ছেলে, ছোকরা ছেলের মতো আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে বলে আমরা মনে করি আমাদেরই ছোকরা বুঝি। ইজ নট অ্যাকচুয়ালি দ্যাট। যারা বোঝেন গুণের গুণ বোঝেন, সেই গুণীরা চিনতে পারেন যে কি ভয়ানক মানুষ। তো সেখানে এই অন্য কৃতজ্ঞ হচ্ছে কিনা এই নজরটা যদি আসছে, কেন? কারণ আমি তখনও ভিখারি আছি, কিন্তু আমি যদি সেটাকে তুলে নিতে পারি, যেমন কেমন হয় ছোট্ট একটি শিশু। দেখো এইসব গুণ আমাদের মধ্যে আছে, এমনটা নয় যে আমরা এগুলো নেই, আমরা শুধু অনুশীলন করিনি। তাকে আমি একটা লজেন্স দিলাম, যারা বাচ্চাদের খুব ভালোবাসে, একটু পরিণত, তাদের বাচ্চারা সে ছুঁড়ে ফেলে দিল,
তার কোনো ঠিক নেই। তখন কি আমরা মনে করি যে বাচ্চারা আমাকে অপমান করলো? মনে করি না তো, করতেই পারি, আমি তো ওটা দিয়েই দিয়েছি, যা পারে করুক। তাকে আমি স্বাধীনতা দিয়েছি সম্পূর্ণ, তাতে আমার কোনো ক্লেইম নেই। কিন্তু এই যে অনেকে আমি দেখেছি মনে করে যে বাচ্চাটা ফেলে দিল, কি দুষ্টু বাচ্চা ফেলে দিল, অর্থাৎ কিনা ওইটা বাচ্চা ফেলে দিচ্ছে তাতে ওর সম্মানে লাগছে। ফ্রাজাইল সেন্স অফ আইডেন্টিটি, তার নিজের সম্বন্ধে নিজের ধারণা এত ভঙ্গুর, যে কোনো একটা বাচ্চার কোনো একটা ছোটখাটো হারকাতেই সেটা ভেঙে যাচ্ছে। তার এইটুকুনি বোঝার ক্ষমতা নেই, সে নিজের স্বার্থের গণ্ডির বাইরে বেরোতে পারছে না। সে নিজে সবসময় সম্মান খুঁজছে, তার প্রত্যেকটা জিনিস যেন সম্মানিত হয়, যেন আদৃত হয়। সুতরাং এটা হচ্ছে, স্বামীজি বলেন, এটাই হচ্ছে দাসত্ব। যে সংসারে দাসত্বের কথা বলা হয় না, এটা হচ্ছে দাসত্ব। আমি দাস, আমি নিজেই নিজের দাস হয়ে আছি, নিজেই নিজের যেসব গুণ বা অবগুণ যাই থাকুক তার দাস। অবগুণটা কিরকম? গুণটা তো হলো, অবগুণটা কিরকম? মানুষ একটা কিছু দুষ্টুমি করলো, সেটাকে আবার জাস্টিফাই করে, করে আবার হাততালি চাই, সবাই বলুক হ্যাঁ বলো ঠিক করেছি কিনা। আমরা যখন হীরক রাজার দেশে একটি অত্যন্ত অদ্ভুত সুন্দর একটি আমাদের চলচ্চিত্র আছে, সেখানে আমরা দেখেছি এরই একটি অদ্ভুত ব্যঙ্গ আহ, ভাষায় করা, সেটি কিন্তু আমাদের সবার জীবন সবসময় হচ্ছে। সেজন্য আমরা এই বন্ধন থেকে বেরোতে পারছি না, আমরা নিজেরা স্বতন্ত্র আনন্দ নিতে পারছি না। স্বতন্ত্র আনন্দের কথা যেটা বলা হচ্ছে, সে কিন্তু প্রথমে যে সবাইকে দিতে পারার যে অ্যাটিটিউড, সেটা সে জানেই না, শেখেনি। সেটা শিখতে হবে, জানতে হবে। ইটস এ ফান্ডামেন্টাল ট্রুথ অফ লাইফ। এটা শেখার ব্যাপার আছে, শুনে নিয়ে ভুলে যাওয়ার ব্যাপার নয়। আমরা নিউটনস ল মুখস্থ করছি, একবার রাত জেগে কানে হাত দিয়ে মুখস্থ করে যাচ্ছি। এটা তার থেকেও বেশি মুখস্থ করার ব্যাপার ছিল, সেটা আমাদের করানো হয়নি। সেই জন্য আমাদের জীবন যুদ্ধে আমাদের সেই স্বার্থ ক্লিন্ন নরক রয়েই গেল। আমরা বলি হোয়াইট কলার্ড ক্রাইম। যারা অত্যন্ত শিক্ষিত, সার্টিফিকেটধারী, এখন দেখা যাচ্ছে পরিসংখ্যানে তাদের করা ক্রাইম, দুর্নীতি সবচেয়ে বেশি, এবং সেটাই পৃথিবীকে নষ্ট করছে। অর্থাৎ কিনা এই সাবেকি শিক্ষা আমাদের শান্তি কিছুই দেয়নি। দুটো ভাত ডাল গাড়ি করেছে, তার মধ্যে তো কিছু নেইও, কিন্তু সেইটা বিচার করার যে একটি অনুশীলন করার যে অভ্যাস, সেই অভ্যাস আমাদের করতে দেওয়া হয়। সেটা আমাদের বঞ্চনা, জাতীয় বঞ্চনা বলে আমি মনে করি। আমাদের সেই শিক্ষাই ভারতীয় শিক্ষা বলে যা পরিচিত, সেই শিক্ষাই হচ্ছে ভারতীয় শিক্ষা। সুতরাং এই যে প্রশ্নটি এলো যে হ্যাঁ, পরের আবেগের, প্রশ্নটা, হ্যাঁ, মন আর মুখ এক করবো কিভাবে? হ্যাঁ এটা হচ্ছে আরেকটু কঠিন ব্যাপার। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। প্রথমে হচ্ছে মন আমরা কি জানি না, আর মুখ মানে কি কথা বলা। আমার যদি মনে হলো একটা ছেলে খুব বাজে, তাকে যদি মুখের উপর বাজে বলি তো দেবে একটা থাপ্পড়, বিপদ ডেকে আনবো। এটা ঠিক সেরকম নয়। মন আর মুখ এক করা, প্রথমেই বলে রাখি, এটা ঠাকুরের একটি বিশেষ একটি বাক্যাংশ। যারা রামকৃষ্ণ কথামৃত পড়েছেন তারা দেখবেন বারবার এই কথাটি আসছে, মন মুখ এক করা। মন মুখ এক না করাকে উনি বলতেন ভাবের ঘরে চুরি করা। অদ্ভুত কথা, বলতেন ভাবের ঘরে চুরি করা। আর মন মুখ এক করাকে সম্বন্ধে শ্রীরামকৃষ্ণদেব বলছেন এটাই সবচেয়ে, সব সাধনার আসল কথা। যত রকম সাধনা আছে মানুষের, আধ্যাত্মিক, লৌকিক, পারলৌকিক, যত সাধনা হতে পারে, শ্রেষ্ঠ সাধনা যত হতে পারে, তার মূল কথা হচ্ছে মন মুখ এক করা। মন মুখ এক করাকে আমরা খুব সহজভাবে বুঝতে পারি সরলতা। যেটা আমরা গুলিয়ে ফেলি সেটা হচ্ছে সরলতা, কিন্তু বোকামি নয়। মূর্খামিকে সরলতা বলা হচ্ছে না। বুদ্ধি বৃত্তির চূড়ান্ত ঔৎকর্ষ সত্ত্বেও যে সরলতা, সেটাকে বলা হয় মন মুখ এক করা। এখানে সরলতাকে যদি আমি বলি ডিফাইন করতে, সরলতা কি, সেটি একটি কঠিন ব্যাপার। সরলতা মধ্যে যদি আমরা অন্যভাবে বিচার করি, ব্যতিরেক বিচার বলি, সেটা হচ্ছে এই, সে কুটিল বা জটিল নয়। কুটিল বা জটিল আমরা প্রচুর দেখি, সেরকম নয়। ঠাকুরের কাছে যারা আসতেন, ঠাকুর যাতে সরল বলে চিহ্নিত করতেন, খুব আনন্দ, ভীষণ আনন্দ পেতেন ঠাকুর সরলকে দেখে। সে হয়তো বোকা হতে পারে, নিরক্ষর হতে পারে। বলতেন একটি কথা, বহু জন্মের তপস্যায় মানুষ সরল হয়। সরল উদার না হলে ভগবত
দর্শন হয় না। ভগবত দর্শন মানে যে কোনো সত্যের দর্শন পাওয়া। দর্শন মানে ঠিক আমরা যে দেখছি সেরকম নয়, মাচ মোর দ্যান দ্যাট, অনেক বেশি উপলব্ধি হওয়া, সেটাকে দর্শন বলা হয়। এবং মন আর মুখ, অর্থাৎ মনে যেটা ভাবছি, মনে মনেই সেটাকে যেন আমরা কখনো বিকৃত করে না দিই। আমি একজনের উপর রেগে যাচ্ছি, মুখে দেখাচ্ছি খুব আমি খুশি, এটা এক ধরনের হঠকারিতা, এক ধরনের মিথ্যাচার। এটা আমাদের গীতায় সুন্দর মিথ্যাচার বলে বলা হয়েছে, মিথ্যাচার উচ্চারণ। তো আবার আমি কি সেটা সবসময় বলে ফেলবো? রেগে যাচ্ছি তাহলে কি মেরে দেবো? এটা কি মন মুখ এক করা? না, সেখানে অনেক স্তরে স্তরে অনেক জিনিস আছে। ছোট্ট একটি কথা বলছি, যেমন সত্য কথা পরম ধর্ম। সত্য কথা, আমরা সত্যিই তো অনুসন্ধান করছি, বিজ্ঞান বলো যাই বলো, সত্যের অনুসন্ধান করছি। টাকা রোজগার করছি, সত্যি কি সুখী হবো? তাও সুখী হতে পারছি না, আরো টাকা রোজগার করছি, ভাবছি সত্যি ওই টাকাতে সুখ আছে, কিন্তু ভুল বুঝছি। কিন্তু সত্যই অনুসন্ধান করছি সবাই আমরা, যে কোনো ভাবে, ছোট থেকে বড়। কিন্তু সত্য যখন কথাটা উঠেছে আমাদের ভারতে, দেখা যাচ্ছে মহা সমস্যা। আমি যদি সত্য কথা বলি ফট করে, সে আমার উপর রেগে যাবে, আমাকে শত্রু মনে করবে, মেরে দেবে। চিরকালই মানুষের স্বভাব একই রকম থাকে। তো সত্য কথা বলতে বলা হচ্ছে সত্যম ব্রুয়াত প্রিয়ম ব্রুয়াত মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম প্রিয়ঞ্চ নানৃতম ব্রুয়াত এসো ধর্ম সনাতন। একটা ভ্যালু অ্যারাউন্ড ট্রুথ ইজ সো টাফ, সো সো ভাইব্রেন্ট। বলছেন সত্যি কথা বলবে, সত্যম ব্রুয়াত প্রিয়ম ব্রুয়াত। কখনো সত্যকে অপ্রিয় কর্কশ করে দেবে না, তুমি সত্যটাই বলবে। একটা তো অপ্রিয় সত্য বলতে হবে, কিন্তু যতখানি পরও তুমি সেটাকে মৃদু মার্দব আনতে হবে, তাতে মৃদু করে বলতে হবে। সেটা তোমার তপস্যা, সেটা তোমার তপস্যা। তারপরে বলছেন মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম। খুব অপ্রিয়, ভয়ঙ্কর অপ্রিয় একটা সত্য তুমি নাই বা বললে, খুব দরকার না হলে নাই বা বললে, কিন্তু লোকে মনে করবো তাহলে ওটি প্রিয় করে বলাটাই মেইন ব্যাপার। ভালো করে মশলা দিয়ে বললাম, তাহলেই হবে, অন্যের কাছে প্রিয় হওয়াটাই আসল কথা। মোটেই না। নেক্সট সেন্টেন্স, এটা অনেকেই কোট করেন না, সেটা হচ্ছে প্রিয়ঞ্চ নানৃতম ব্রুয়াত। যতই প্রিয় হোক, অসত্য কখনো বলবে না। এই যে একদম বেঁধে দেওয়া, তাহলে দেখা গেল যে মন যদিও সত্য জানে, মুখ একটা তপস্যা করছে। সেটা হচ্ছে কত সুন্দর সরল ভাবে তার, আমার মনের মধ্যে অন্য কিছু নেই। আমরা দেখেছি পাড়ার মস্তানেরদের, আমি একটা বলি অনেক জায়গায়, দুটোই মস্তান, দুটোই দুষ্টু। একটা মস্তান ধরা পড়েছে, তখন আরেকটা মস্তান বলছে হ্যাঁ আমি সব জানি, আমি সব বলে দেবো, সব এইসবগুলো করেছে, আমি সব কথা বলে দেবো আজকে। অর্থাৎ কিনা সে তখন বিরাট সত্যবাদী হয়ে গেছে। কেন না, ওই মস্তানকে মার খাওয়াতে হবে, ওই মস্তানকে শাস্তি, দোষী প্রমাণিত করতে হবে। এই জন্য তার উদ্দেশ্য হচ্ছে অন্যকে মার খাওয়ানো, অন্য মার খাওয়ানো। যেখানে হিংসা হচ্ছে সত্যের আশ্রয়, সেখানে সেটা সত্য না। খুব দারুণ জিনিস, হিউম্যান সাইকোলজির ফাইনেস্ট অ্যানালিসিস। আমাদের সেই জন্য তখন বিভিন্ন আহ, আহ, যোগসূত্রে আছে অহিংসা সত্য ব্রহ্মচর্য, এইরকম ক্রম আছে। প্রথমে হচ্ছে অহিংসা, যে মন অনর্থক অন্যের উপর আক্রোশ হিংসা নিজের থেকে করে, সেগুলো যোগ্য নয়। প্রথমে তাকে অহিংসা হতে হবে, তার অন্যের উপর আক্রোশ হিংসার যে শত প্রবৃত্তি পাশবিক, সেটা থাকলে চলবে না। তারপরে সত্য, অর্থাৎ সত্য যে বলছে সেটা হিংসার কারণে সে বলবে না, সে হিংসার কারণে সত্য বলবে না। সত্যের আলাদা ভ্যালু আছে, অহিংস হয়ে বলতে হবে, সে যেই হোক। তারপরে আছে তোমার অস্তেয় ব্রহ্মচর্য। হ্যাঁ, সেগুলো হচ্ছে সেই আগের জিনিসগুলো মেনে করতে হবে। তো এগুলো হচ্ছে কেন বলা হয়েছে, কারণ মানুষ এগুলো ডেভিয়েট করে যায়। কিন্তু যেই আমরা বলবো মন মুখ এক, তখন এই সব জিনিসগুলোকে এক করা হচ্ছে। অর্থাৎ কিনা আমি মনের সঙ্গে কোনো তঞ্চকতা করি না। মন মুখ একটা একটা এমন বড় সাবজেক্ট, এটা নিয়ে হয়তো 2-4 মাস ধরে কথা বলা যায়। কিন্তু ঠাকুরের কথাটাই বলি, যেটা অত্যন্ত উপলব্ধি যোগ্য এবং অনুধাবন যোগ্য। এটা যে ছট করে আমরা এক্ষুনি বুঝে যাবো তা নয়। মন, মনের খবরই নেই, তাহলে মন মুখ এক কিনা সেটা কে খবর দেবে? আগে তো মনের খবর রাখতে হবে। একদিনে তো রেগে গেছে, আমি বললাম তুমি রেগে গেছো, না না রাখিনি রাখিনি রাখিনি। অর্থাৎ কিনা সে নিজের রাগ অনুরাগ এ সম্বন্ধে তার খবরই নেই।
সে লোকে কি বলছে, আমাকে কিভাবে আমাকে লোক পারসিভ করছে সেদিকে ব্যস্ত। সুতরাং সেটা কিন্তু উদ্দেশ্য নয়। নিজের মনের খবর রাখা, এবং সেটাই আমার মুখেরও খবর। আমার এর মধ্যে কোনো বাধা নেই, এর মধ্যে কোনো কুটিলতা জটিলতা নেই, সরল ভাবে প্রবাহিত হচ্ছে। এই যে সরল মন মুখের ভাব, এতে তার ব্যক্তিগত অনেক ক্ষতি হচ্ছে, অন্যের ক্ষতি নাও হতে পারে, তার ব্যক্তিগত ক্ষতি হচ্ছে হয়তো, কিন্তু সে সেটা স্বীকৃত হচ্ছে, কারণ তার এমনই একটি অভ্যাস হয়েছে, এই সহজ জিনিসটি প্রবাহিত হচ্ছে, তখন সেটা মন মুখে এক করা হয়। এটা একটু একটু একদমই বড় কথা, আমরা যে কথাগুলি আলোচনা করছিলাম তার তুলনায় অনেক বড়, কিন্তু এটা ঠাকুরের কথাটা বলাই শ্রেষ্ঠ আমার মনে হয়, যে এটা হচ্ছে সকল সাধনার সার কথা। যত বেদান্ত তন্ত্র সাধন আছে, যত রকমের ভক্তি সাধন অমুক আছে, সবের সার কথা এটি না হলে সব সাধনা বিফল হবে। এটা হচ্ছে মূল কথা।